আসসালামু আলাইকুম এভরিওয়ান, চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে থেকে হচ্ছে আমাদের প্রাইমারি প্রধান শিক্ষকের আবেদন শুরু হয়েছে। চলবে হচ্ছে মনে হয় 21শে অক্টোবর পর্যন্ত, আমি যদি ভুল না করে থাকি। 21শে অক্টোবর পর্যন্ত হচ্ছে আবেদন করতে পারবেন আপনারা। আজকে থেকেই শুরু হয়েছে, ঠিক আছে। এখানে পদ হচ্ছে 1122টা। পদ আরো বেশি ছিল বাট কমানো হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে নন ক্যাডার পদের, আপনারা জানেন। যারা আবেদন করতেছেন আবেদনটা করে ফেলবেন। আর হচ্ছে এটার সিলেবাস এজ এ প্রাইমারি সিলেবাসের মতোই 90 মার্কের হচ্ছে এমসিকিউ প্রিলি পরীক্ষা হবে, আর 10 নম্বরে হচ্ছে ভাইভা পরীক্ষা হবে, ঠিক আছে। আর সিলেবাসের টপিক হচ্ছে বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে ম্যাথ, মানসিক দক্ষতা এবং হচ্ছে আইসিটি প্লাস বিজ্ঞান থেকেও সাম্প্রতিক কিছু থাকবে। এই হচ্ছে মূলত 90 মার্কের সিলেবাস, মানে হচ্ছে একদম প্রাইমারির যে সিলেবাস, প্রাইমারির যে সহকারী শিক্ষকের যে পরীক্ষা হয় ওইটার যে সিলেবাস, একদম সেম সিলেবাসের পরীক্ষা হবে হচ্ছে নন ক্যাডার পদের শিক্ষক, প্রধান শিক্ষকের, ঠিক আছে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে 28 তারিখ 2015 সালের প্রাইমারির পরীক্ষা হওয়ার একটা প্রশ্নের শুধুমাত্র হচ্ছে আমরা গণিত অংশের সমাধান করবো। আমাদের টার্গেট হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন আপনাদেরকে একদম ফ্রিতে গণিত অংশটা সমাধান করে দেওয়া। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনি যদি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং হচ্ছে খাদ্যের এবং হচ্ছে বিসিএস এর বিগত 10 বছরের প্রশ্ন আপনি যদি বুঝে বুঝে সমাধান করতে পারেন, আপনাকে ম্যাথ নিয়ে আর চিন্তা করতে হবে না। ম্যাথের জন্য এত বড় বই পড়ারও দরকার নাই, ম্যাথের জন্য এত লম্বা কোর্সও করার দরকার নেই। শুধুমাত্র আপনি বিগত 10 বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করে ফেলবেন। এই প্রশ্নগুলোই রিপিট হয় ভাই, হুবহু রিপিট হয়, হুবহু, কোনো চেঞ্জও করে না, ভ্যালু চেঞ্জ করে না, হুবহু রিপিট হয় কোশ্চেনগুলো। সো ম্যাথের জন্য আপনারা, আমি এটা বারবার বলি, এত বড় কোর্সও করার দরকার নাই, এত বড় বইও পড়ার দরকার নাই, শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করে ফেলবেন, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা 15 সালের প্রাইমারি পরীক্ষায় আসা একটা গণিত অংশের সমাধান করবো, একদম ব্যাখ্যা সহ শর্টকাট দিয়ে। আর একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আপনারা যারা শিক্ষকের জন্য, প্রধান শিক্ষকের জন্য আবেদন করবেন, বা হচ্ছে প্রাইমারির জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন সহকারী শিক্ষক হিসেবে, বা হচ্ছে শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, খাদ্যের জন্য নিচ্ছেন, আপনাদের জন্য আমাদের আলাদা করে সুপার শর্ট সাজেশন তৈরি করা আছে। সাজেশনটা কতটা শর্ট, আপনারা যারা বিগত সালে আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা জানেন যে আমাদের সাজেশনটা কতটা শর্ট এবং কতটা গোছানো, ঠিক আছে। পড়া যদি ভাই গোছানো থাকে পড়তে ভালো লাগে, তাই না? বলেন। আমাদের সাজেশন পড়ে এমনও পাবলিক আছে বলে যে ভাই আগে পড়তে ইচ্ছা করতো না, এখন পড়া থেকে উঠতে ইচ্ছা করে না, এতটা গোছানো, শুধু পড়তেই ভালো লাগে, ঠিক আছে। আমি শুধু আপনাদেরকে এটা বলবো, যারা হচ্ছে অল্প পড়ে অল্প প্রস্তুতিতে ভালো একটা প্রিপারেশন নিতে চান, আপনারা হচ্ছে আমাদের সাজেশনটা ফলো করতে পারেন। আমরা কিন্তু সাজেশনের হার্ড কপি দিই না, আমরা পিডিএফ দিয়ে থাকি মাত্র 100 টাকায়। যারা নিতে চান আমাদের পেজে এসএমএস করে বলবেন যে ভাই আমি প্রাইমারি নিতে চাই, বা হচ্ছে শিক্ষক নিবন্ধনে নিতে চাই, বা হচ্ছে খাদ্যের নিতে চাই, শুধু এসএমএস করে বলবেন, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। পিডিএফ মূল্য 100 টাকা। আরেকটা জিনিস আমরা দিচ্ছি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চাকরির বাজারে যত বই আছে প্রত্যেকটা বইয়ের পিডিএফ দিচ্ছি আমরা মাত্র 100 টাকায়। এখানে 60টারও বেশি বই আছে, ঠিক আছে। পিডিএফ কেন পড়বেন? মনে করেন হচ্ছে একটা রাইটার ওই বইয়ে খুব ভালো লিখছে, ওই পাঠটুকু আপনার জানা দরকার। এইটার জন্য হচ্ছে আপনি নতুন করে একটা বই কিনবেন পুরো না, তখন আপনি ওই পিডিএফ ভার্সন থেকে আপনি জাস্ট ওই জিনিসটা কালেক্ট করে ফেলবেন। বা মনে করেন আপনার হচ্ছে যে নতুন একটা সার্কুলারে আবেদন করছেন, ওটার বিগত সালের প্রশ্নগুলো দেখা দরকার, অ্যানালাইসিস করা দরকার। এটার জন্য কি আলাদা করে বই কিনবেন না, আপনি চাইলে ওই পিডিএফটা থেকে বিগত সালের প্রশ্নগুলো দেখে ফেলবেন, ঠিক আছে। আমাদের হচ্ছে এখানে সব বইয়েরই সুন্দর একদম ক্লিয়ার পিডিএফ ভার্সন আছে। মাস্টার্স বই বলেন, অভিযাত্রী এটিএম বলেন, খায়রুল বেসিক ম্যাথ বলেন, বিচিত্রা বলেন, যা যা বলেন, যা যা প্রয়োজন চাকরির জন্য, প্রাইমারি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, খাদ্যের জন্য, প্রত্যেকটা বইয়ের সুন্দর পিডিএফ আছে, ঠিক আছে। আপনারা ওই সকল বইয়ের পিডিএফ নিয়ে নিতে পারেন মাত্র 100 টাকা। আচ্ছা, আমরা ক্লাসটা তাহলে শুরু করি। দেখেন, বলছে একটা সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটা কত? এটা আশা করি সবাই পারবেন, খুবই সিম্পল ম্যাথ, এবং প্রাইমারির ম্যাথ গুলা কিন্তু এরকমই সিম্পল এসে থাকে। দেখেন কি বলছে, একটা সংখ্যার 3 গুণের সাথে ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, এই যে 3 গুণের সাথে আমি 2 গুণ যোগ করলাম, যোগ করলে সংখ্যাটা কত হবে? 90। এখন আমাকে বলছে সংখ্যাটা কত, মানে এক্স এর মান কত। এখান থেকে এক্স এর মান বের করতে পারবেন না, এটাই অ্যান্সার। যারা বুঝেন না আমি আবারও বলছে কোন সংখ্যার 3 গুণের সাথে, আমি ধরলাম সংখ্যাটা এক্স, এক্স এর 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে, এই যে আমি 3 গুণের সাথে 2 গুণ যোগ করলাম, যোগফল কত হবে? 90। এবার বলছে সংখ্যাটা কত, মানে এক্স এর মান কত। তাহলে এক্স কত হবে? 5x ইকুয়াল কত হবে বলেন? 90। তাহলে এক্স ইকুয়াল কত হবে? 5, 18, 90। তার মানে এক্স এর মান কত হবে? 18। সংখ্যাটা হচ্ছে 18। দেখছেন কত সুন্দর আনসার। ওকে, এটা দেখেন, বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199।
বড় সংখ্যাটা কত? শর্টকাট জানা আছে না আমাদের, এবং এই টাইপের প্রশ্ন শিক্ষক নিবন্ধনে প্রচুর রিপিট হয়। আমি দুইটা মেথডই পড়াই দিব। বড় সংখ্যা কেমনে বের করবেন, ছোট সংখ্যা কেমনে বের করবেন, যদি বর্গের অন্তর দেওয়া থাকে। ঠিক আছে, আমাকে এখানে কি বলছে, বড় সংখ্যা বের করতে। যদি আপনাকে বড় সংখ্যা বলে, বড় সংখ্যাটি বের করার সূত্র হচ্ছে বর্গের অন্তর +1/2, এটা হচ্ছে বড় সংখ্যা। আর যদি আপনাকে ছোট সংখ্যা বের করতে বলে, তাহলে হবে হচ্ছে বর্গের অন্তর -1/2। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? শর্টকাটটা মনে রাখবেন। যদি আপনাকে বড় সংখ্যাটা বের করতে বলে, বর্গের অন্তর +1/2। ছোট সংখ্যা বের করতে বললে বর্গের অন্তর -1/2। ঠিক আছে, এখানে কত আসবে, 200/2 কত হবে, 100। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 100। দেখছেন শর্টকাটে কিভাবে করে ফেলা যায়। ওকে, নেক্সট। এই টাইপের প্রশ্নটা এটা আরেকবারও রিপিট হয়েছে, এটা রিপিটেড একটা কোয়েশ্চেন। এর আগে আমি এটা পড়িয়েছি আপনাদেরকে। 8, 11, 17, 29, 53। পরবর্তী সংখ্যাটা কত হবে, পার্থক্য কত দেখেন তো। 8 আর 11 পার্থক্য হচ্ছে 3, 11 আর 17 পার্থক্য হচ্ছে 6, 17 আর 29 পার্থক্য 12, 29 আর 53 পার্থক্য হচ্ছে 24। তার মানে দেখেন ডাবল করে বেড়ে যাচ্ছে। 3 এর ডাবল 6, 6 এর ডাবল 12, 12 ডাবল 24। তার মানে পরের সংখ্যাটা কত হবে, পরের সংখ্যাটা হবে হচ্ছে 24 এর ডাবল। 24 এর ডাবল কত, 48। তার মানে 53 সাথে 48 যোগ করলে রেজাল্ট যত আসবে এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছেন? নেক্সট, 600 টাকার 6 বছরের সুদ দেওয়া আছে। বলছে সুদের হার কত। নর্মাল সূত্র মনে আছে না আমাদের, I = হচ্ছে PNR / হচ্ছে 100, তাই না? এখানে কার পরিচয় কি, এখানে P হচ্ছে আসল। আসল কয় টাকা, 600 টাকা, তাই না? N হচ্ছে সময়, কয় বছর, 6 বছর। আর আমার ইন্টারেস্ট I, সুদ, সুদ হচ্ছে কত, 180 টাকা। আমাকে বলছে সুদের হার মানে আর, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আর বের করে ফেলেন। ক্রস মাল্টিপ্লাই করলে কি আসে দেখেন তো, ক্রস মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে PNR = হচ্ছে 100 × I। তাহলে আপনার কি লাগবে, আর লাগবে। আর = কি লেখা যায়, 100 × I / হচ্ছে PN। এবার মানগুলা বসায় দিলে আপনার এখান থেকে সুদের হার মানে হচ্ছে আর এর মানটা চলে আসবে। তাহলে আপনি এখানে বসায় দেন মানগুলা, দেখেন তো কত আসে, 100, I এর মান হচ্ছে 180, P এর মান হচ্ছে 600, N এর মান হচ্ছে 6। ঠিক আছে, এই তো 2 শূন্য 2 শূন্য কাটা, হ্যাঁ 6 দিয়ে যদি কাটেন কত হবে, 30, 6 দিয়ে কাটলে কত হবে, 5। তার মানে কত হবে, 5। আনসার হচ্ছে সুদের হার কত, 5%। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার আনসার, এটা হচ্ছে আনসার। নেক্সট, খুবই সুন্দর একটা অঙ্ক, শিক্ষক নিবন্ধনে প্রচুর আসে। পিতা ও মাতার বয়সের গড় দেওয়া আছে, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় দেওয়া আছে। এখন আমাকে পুত্রের বয়স বলছে, কেমনে বের করবেন। এই গড়টা কার ভাই, এটা হচ্ছে ভাই পিতা প্লাস মাতা, এই দুইজনের। আর এই গড়টা কার, এটা হচ্ছে ভাই পিতা মাতা ও পুত্র। তাহলে আপনি যদি এই পিতা মাতা ও পুত্রের বয়স থেকে আপনি যদি পিতার মাতার বয়সটা বাদ দিয়ে দেন, তাহলেই তো ভাই আপনি পুত্রের বয়সটা পেয়ে যাবেন। কথা বুঝেন নাই? আরো নর্মালি বুঝাই। মনে করেন আপনার কাছে আপনার আব্বা আর আম্মার বয়স দেওয়া আছে, ঠিক আছে? আবার আপনার আব্বার আপনার আম্মার বয়স, তিনজনের বয়সও দেওয়া আছে। এখন আপনার বয়স কত কেমনে বের করবেন? এই তিনজনের বয়স থেকে যদি আপনি আপনার আম্মা আর আব্বার বয়স বাদ দিয়ে দেন, তাহলে তো আপনার বয়সটা চলে আসবে, রাইট? তাহলে আপনি ওইটাই করেন। এই যে বয়সটা 36, এটা হচ্ছে তিনজনের গড়। তাহলে 3 দিয়ে গুণ করেন। কিভাবে তিনজনের গড় ভাই? পিতা মাতা ও পুত্র তিনজনের গড়। তাহলে কত আসবে, 318, 8 হাতের আছে 1, 10। এইটা হচ্ছে ভাই তিনজনের বয়স। আর পিতা মাতার বয়সের গড় হচ্ছে 45, দুইজনের গড়। তাহলে এটা কত হবে, 90। তাহলে এটা থেকে 90 বাদ দিয়ে দেন, তাহলে তো আপনার বয়সটা চলে আসবে। বুঝেন নাই? এইটা হচ্ছে ভাই পিতা মাতা ও পুত্রের বয়স, আর এইটা হচ্ছে পিতার মাতার বয়স। পিতা মাতা পুত্রের বয়স থেকে যদি পিতার মাতার বয়স বাদ দিয়ে দেন, তাহলেই তো ভাই পুত্রের বয়সটা বার হয়ে যাবে। বুঝতে পারছেন? নেক্সট, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে। তার সঞ্চয় হচ্ছে 10,000 টাকা। তিনি কত টাকা আয় করেন, আমাকে আয় বের করতে বলছে। এই ব্যয়টা, এই অনুপাতটা কিসের? এটা হচ্ছে আয় ব্যয়ের অনুপাত, তাই না?
তাহলে আপনি ধরে নেন যে আয় হচ্ছে 5x আর ব্যয় হচ্ছে 3x, যেহেতু অনুপাত 5 আর 3 দেওয়া আছে। এটা হচ্ছে আপনার আয়, এটা হচ্ছে আপনার ব্যয়। একটু সুন্দর করে লিখি যেন আপনারা বুঝতে পারেন। আয় হচ্ছে 5x আর ব্যয় হচ্ছে আপনার 3x। এই মানটা কি? এটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয় কেমনে বের হবে? সঞ্চয় বের হবে আপনি যদি আয় থেকে ব্যয়টা বাদ দেন, বাকি টাকাটাই তো সঞ্চয়। তার মানে এই আয় থেকে এই ব্যয় বাদ দিতে হবে, তাহলেই তো আপনার সঞ্চয় চলে আসবে, তাই না? এই সঞ্চয় হচ্ছে 10,000। বুঝতে পারছেন? আয় থেকে ব্যয় বাদ দিলেই তো আপনার সঞ্চয় চলে আসবে। এইখান থেকে এক্স এর মানটা বাইর করলে এই আয়ের জায়গায় বসায় দিলে কি আপনার আয়টা বের হয়ে যাবে, তাই না? 5x থেকে 3x চলে গেলে কত থাকবে? 2x, 10,000। তাইলে এক্স ইকুয়াল কত হবে? 5,000, তাই না? তাহলে আপনার আয় কত? 5 × 5,000 সমান কত হবে? 25,000। এটা হচ্ছে আপনার আয়। বুঝতে পারছেন? আপনার আয় জানতে চাইছে, আয় জানতে চাইছে। যদি ব্যয় জানতে চাইতো তাহলে আপনি এইখানে বসাইতেন, তাই না? বলেন কত সুন্দর আনসার। নেক্সট, ক খ একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে। ক যদি এই কাজটা একা করে তাহলে 20 দিনে করতে পারে। এখন বলছে এই কাজটা যদি খ করে তাহলে তার কতদিন লাগবে? অঙ্কটা মজা না, তাই না? খুবই সহজ, শর্টকাট, মনে রাখবেন। এই যে এই 12 দিন লাগে কয়জনে করলে? ক আর খ 2 জনে করলে হচ্ছে 12 দিন লাগে। মানে একটা কাজের এক অংশ যদি 2 জনে করে, এই একটা কাজ মানে এক অংশ বলতে বুঝেছি পুরো কাজটা। যদি 2 জনে করে তাহলে কয়দিন লাগবে? 12 দিন লাগবে। আর যদি একজন করে মানে ক করে তাহলে কয়দিন লাগবে? 20 দিন লাগবে। 2 জনের কাছ থেকে আপনি যদি ক এর কাজটা বাদ দিয়ে দেন, এই কাজটা হচ্ছে ক আর খ এর। এই ক আর খ থেকে যদি আপনি ক এর কাজটা বাদ দিয়ে দেন তাহলে কাটটা পাবেন খ। আপনার কাছে খ জানতেছে যে খ কত দিনে করতে পারবেন। যারা বুঝেন না আবারও বলতেছি যে একটা কাজ এক দ্বারা বোঝাইছি একটা কাজ, পুরো একটা সম্পূর্ণ কাজ। এই সম্পূর্ণ কাজ যদি ক আর খ একত্রে করে তাহলে 12 দিন লাগবে। আর যদি ক একা করে 20 দিন লাগবে। তাহলে একত্রে থেকে যদি আমি ক একা করলে বাদ দিয়ে দিই তাহলে কি খয়েরটা বাইরে যাবে। তাহলে দেখেন তো কত আসে? 12 আর 20 এর লসাগু কত? 60। 5 12 60, 3 20 60। 5 থেকে 3 চলে গেলে 2, 2/60। তার মানে কত? 1/30। তার মানে এই কাজটা যদি একজনে করে তাহলে কয় দিন লাগবে? 30 দিন লাগবে। কয় দিন লাগবে? 30 দিন লাগবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আনসার। এই যে 30 হচ্ছে আনসার, শর্টকাট। 16.5 এর 1.3% কত টাকা? খুবই ভালো কথা। কত দেওয়া আছে? 16.5। তার কত পার্সেন্ট? 1.3%, তাই না? এইটা আপনাকে বের করতে হবে, তাই তো? তাহলে বের করে পেলেন। নিচে যেহেতু ভাই শূন্য আছে, দুইটা 100 100, এটা এইভাবে রাখেন, সমস্যা নাই। এইটার সাথে এটা গুণ দেন। এই যে 16.5 এর সাথে 1.3 গুণ দেন। কেমনে গুণ করবেন? এটার পুরো নাম্বারটা নেবেন 165, এটার পুরোটা নেবেন 13, গুণ করবেন। গুণ করলে কত আসবে? 3 15 5 হাতের আছে 1, 19 হাতের আছে 1, 3 একে 3 হাতের 1 4, 495, 165, 5 14 4 হাতের আছে 1, 7 4 11 1 হাতের আছে 1 2। তার মানে কত আসছে রেজাল্ট? 2145। এবার আপনি দেখবেন যে এইখানে দশমিকের পরে কত গড়, এইখানে দশমিকের পরে কত গড়, এইখানে দশমিকের পরে 1 গড়, এইখানেও দশমিকের পরে 1 গড়। টোটাল দশমিকের পরে কয় গড়? 2 গড়। তাহলে এইখানে 2 গড় আগে দশমিক দিয়ে দেন, তাহলে তো আপনার গুণফল চলে আসবে। তার মানে এই দুটার গুণফল কত আসছে? 21.45 ডিভাইডেড বাই কত? 100। তাহলে যদি 100 দিয়ে ভাগ করতে হবে তার মানে আরো 2 গড়ের দিকে চলে আসবে। তার মানে কত হবে? 0.2, আরো 2 গড় চলে আসবে। এই যে 1 গড় 2 গড়, তাহলে কত হবে? 215। এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছেন? নেক্সট, কোন পরীক্ষায় 80% গণিত 70% বাংলায় পাশ করলে, উভয় বিষয়ে 60% পাশ করলে আপনাকে বলছে শতকরা কতজন ফেল করবে। এই কোশ্চেনটা কিন্তু রিপিটেড কোশ্চেন, অনেকবার আসছে, ভালো করে পড়েন। 80% গণিতে 70% বাংলায় পাশ করছে, আবার 60% উভয় বিষয়ে পাশ করছে। আমাদের শর্টকাটটা মনে আছে না? শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যে গণিতে কত পার্সেন্ট পাস করছে, বাংলায় কত পার্সেন্ট পাস করছে, তা থেকে উভয় বিষয়ে কতজন পাস করছে এটা বাদ দিয়ে দিবেন। তাহলে আপনার পাশের হারটা বাইর হয়ে যাবে। কি বের হবে? পাশের হার বের হবে। আপনি যদি পাশের হার বের করতে পারেন তাহলে ফেল বের করতে পারবেন না। 100 থেকে যতজন পাস করবে ততজন বাদ দিয়ে দিবেন, তাহলে তো ফেলটা চলে আসবে। ঠিক আছে? তাহলে দেখেন তো কত আসে? 80 আর 70 কত? 150।
মাইনাস 60, 150 মাইনাস 60 কত? 90। তার মানে পাশের হার 90 আর ফেল কত হবে? 10। আমাকে ফেল বের করতে বলছে। যারা বোঝেন না শর্টকাটটা মনে রাখবেন, যদি এখানে পাস বলে তাহলে এখান থেকে পাস বাইর হবে, এখানে যদি ফেল বলে তাহলে এখান থেকে ফেল বের হবে। বুঝতে পারছেন? 80% গণিতে পাস করছে, 70% বাংলায় পাস করছে, উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট? 60%। আপনি গণিতে যতজন পাস করছে তত পার্সেন্ট, বাংলায় যত পার্সেন্ট পাস করছে, দুইটা যোগ করে উভয় বিষয়ে যতজন এটা বাদ দিয়ে দিবেন, তাহলে আপনি পাশের হার পাওয়া যাবেন। পাশের হার পাওয়া গেলে তো আপনি ফেলের হার পার করতে পারবেন, তাই না? আর যদি এখানে এরকম থাকতো, এইখানে যদি ফেল কত থাকতো, এখানে যদি ফেল কত থাকতো, যে ফেল, এখানে মনে করেন ফেল আছে, এখানে মনে করেন ফেল আছে, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে করতেন? সেম। তাহলে আপনি নিয়ম একটাই, 80 প্লাস 70 মাইনাস 60, তাহলে আপনি এখান থেকে ফেল পাইতেন। কি পাইতেন? ফেল পাইতেন। মানে এখানে ফেল দেওয়া থাকলে ফেল পাবেন, পাস দেওয়া থাকলে পাস পাবেন। বুঝতে পারছেন? দুটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে। বলতে সংখ্যা দুটা কি কি? সংখ্যা দুটা কি কি বলেন তো? সংখ্যা দুটা কি কি কেমনে বের করবেন? যেহেতু অনুপাত দেওয়ার গুণফল দেওয়া আছে, লসাগুকে কি করবেন? সংখ্যা দুটার গুণফল দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনার গসাগুটা চলে আসবে। কি আসবে এখান থেকে? এখান থেকে কি আসবে? গসাগু বের হবে। আর গসাগু যদি বের করতে পারেন তাহলে পরে অনুপাতের সাথে গুণ করে দিবেন, তাহলে তো আপনার হচ্ছে যে সংখ্যা দুটা চলে আসবে। ঠিক আছে? গসাগু কেমনে বের করবেন? শর্টকাট কি? লসাগু ভাগ হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল। এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল। তাহলে এটা এখানে ভাগ করলে কত আসবে? 15। তার মানে গসাগু কত পাইছেন? 15। তাহলে একটা সংখ্যা কত হবে? একটা সংখ্যা হবে হচ্ছে 3 × 15, আর একটা সংখ্যা হবে হচ্ছে 4 × 15। একটা সংখ্যা 45 আর একটা সংখ্যা 60। এই যে আনসার। বুঝতে পারছেন? 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিগফল কত? দেখেন, 0, 1, 2, 3 দ্বারা গঠিত আপনাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা পরে বাদ দিতে হবে। বৃহত্তম সংখ্যা কেমনে বের করতে হবে? বড় সংখ্যা নিবেন, তারপরে বড় সংখ্যা নিবেন, তারপরে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা। এইটা হচ্ছে ভাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? প্রথমে 1 আসবে, তারপরে 0। মনে রাখবেন 0 কিন্তু ভাই সামনে দিলে 4 অঙ্ক হবে না, 3 অঙ্ক হয়ে যাবে, কারণ সামনের 0 দাম নাই। এই জন্য 0টা একবার পরে দিবেন। ঠিক আছে? 0টা একবার পরে দিতে হবে। এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? বৃহত্তম মানে হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যা কেমনে বের করতে হয়? বড় ডিজিটটা আগে, তারপরে বড় ডিজিট, তারপরে বড় ডিজিট, তাই না? এই 4টা অঙ্কের মধ্যে বড় ডিজিট কে? 3, তারপরে 2, তারপরে 1, এই যেভাবে সাজানো হয়েছে। আর ছোট সংখ্যার ক্ষেত্রে ছোট থেকে সাজাবেন। কিন্তু ভাই ছোট সংখ্যা তো 0 সামনে হওয়ার কথা ছিল, বাট আমাকে বলছে 4 অঙ্কের নিতে হবে। সামনে 0 দিলে 3 অঙ্ক হয়ে যাবে, যে কারণে 0টা একবার পরে নিতে হবে। ওকে, এবার বাদ দেন। বাদ দিলে কত আসবে? 10 থেকে 3 চলে গেলে 7, 11 থেকে 3 চলে গেলে 8, 2 থেকে 1 চলে গেলে 1, 3 থেকে 1 চলে গেলে 2, 2187। এটা হচ্ছে আনসার। বুঝছেন? একটা জিনিস 25 টাকায় বিক্রি করে 25% লাভ হয়। এখন বলছে ক্রয় মূল্য কত? শর্টকাটটা আমাদের মনে আছে না? প্রচুর রিপিট হয়, রিপিটেড কোয়েশ্চেন। নিয়ম কি? যত টাকার তত ইনটু 100 ডিভাইডেড বাই যত লাভ হবে, লাভ হইলে প্লাস, ক্ষতি হইলে মাইনাস। কত লাভ হয়েছে? 25। তাহলে 100 সাথে 25 যোগ করবেন, কত হবে? 125। আর যদি ক্ষতি হইতো তাহলে বিয়োগ করতাম 100 থেকে। লাভ হইলে প্লাস, ক্ষতি হইলে মাইনাস। ঠিক আছে? এবার ক্যালকুলেট করেন। 5 25 125, 5 20 100। তার মানে ক্রয় মূল্য কত ছিল? 20 টাকা। বুঝতে পারছেন? একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 হলে পরিসীমা কত? এখন আপনাকে জানতে হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, পরিসীমা কি, তাই না? এটা আপনাকে জানতে হবে। বিস্তার মানে প্রস্থ। বিস্তার মানে কি? বিস্তার মানে হচ্ছে প্রস্থ। বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে ভাই প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য কত হবে? 2x। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলেন তো? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আয়তাকার বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x। ঠিক আছে? এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 512।
ক্ষেত্রফল কত দেওয়া আছে 512। তাহলে এখান থেকে এক্স এর মান বের করেন। এক্স স্কয়ারিক্যাল কত হবে 512 রে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 256। 256 কে যদি রুট করেন তাহলে কত আসবে 16। তার মানে এক্স এর মান কত আসছে 16। এবার আপনার কি বের করতে হবে পরিসীমা বের করতে হবে। আয়তাকার বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত 2x, প্রস্থ কত x। বুঝতে পারছেন, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা নির্ণয়ের সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x। এবার মানগুলো বসাই দেন। x এর মান কত পাইছেন 16, 16 দোকানে 32, 32 আর 16 কত 48, 48 দোকানে 96। এটা হচ্ছে আনসার, পরিসীমা। বুঝছেন কিনা? এই টাইপের প্রশ্ন প্রাইমারিতে প্রচুর রিপিট হয়, পারবেন আশা করছি, তাই না? 0.4, 0.05, 0.02 ভাগ করতে হবে হচ্ছে 0.01 দ্বারা, তাই না? ভালো কথা। আপনি প্রথমে পূর্ণ সংখ্যা নিয়ে গুণ করবেন। যেমন এখানে পূর্ণ সংখ্যা কত 4, এখানে কত 5, এখানে কত 2। গুণ দিলে কত হবে 4 5 20, 40, তাই না? গুণ দিলে কত হবে 40। কয় ঘর আগে দশমিক হবে দেখেন তো, দশমিকের পরে কয় ঘর? এখানে 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর। তাহলে 5 ঘর আগে দশমিক দিয়ে দেন। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এই যে 5 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। তার মানে এখানে রেজাল্ট কত আসলো 0.0040 ডিভাইডেড বাই হচ্ছে 0.01, তাই না? তাই না বলেন? এইখানে 0.01 মানে কি দশমিকের পরে কয়টা ঘর আছে 2টা। উপরে যদি আপনি 100 দিয়ে গুণ করে দেন তাহলে তো এখানে 1 হয়ে যাবে, তাই না বলেন? তাহলে 100 দিয়ে যদি এটারে গুণ করেন তাহলে দশমিকটা আরো 2 করে দিকে চলে আসবে। দশমিকটা যদি আরো 2 করে দিকে চলে আসে তাহলে কত হবে 0.04। এটা হচ্ছে আনসার 0.04। বুঝছেন? কোন ভগ্নাংশটা ক্ষুদ্রতম? এই টাইপের ভগ্নাংশের ক্ষেত্রে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করার একটা শর্টকাট আমাদের জানা আছে, তাই না? সংখ্যাটা কত দেখেন, একটা হচ্ছে 5/6, আরেকটা কত 12/15, তাই না? আর গুণন করতে হবে, তাহলে আমি বড় ছোট পায়ে যাব। 5 পূর্ণাঙ্গ কত 75, 6 বারং কত 72। আমাকে কি বের করতে হবে ছোট সংখ্যা। ছোটকে পাইছি 72, 75 বড় 72 ছোট, তার মানে এটা হচ্ছে ছোট 12/15। এবার এই 12/15 11/14 সাথে কম্পেয়ার করব, কত আসবে 12 × 14 কত বলেন তো? 14 × 12, 14 দুগুণে 28, 14 কে 14, 168। এখানে কত আসতেছে 168। আর 11 × 15 কত আসবে 15 কে 15, 15 কে 15, 5 6 1, 165। এখানে আসতেছে 165। তার মানে ছোট সংখ্যা হচ্ছে 11/14। এবার 11/14 সাথে কম্পেয়ার করবো হচ্ছে 17/21। ঠিক আছে, 11 সাথে 21 গুণ কত আসবে 21 একে 21, 21 একে 21, 1 3 2, 231। এবার 14 সাথে 17 গুণ, 4 সাথে 28 আর 8, 4 সাথে 28 আর 8, হাজার আছে 2, 7 থেকে 7 আর 2 9, 14 কে 14, 8 9 আর 13 3, 238। এখানে কত আসতেছে 238। তার মানে ছোট কে ছোট হচ্ছে 11/14, এটা হচ্ছে ছোট সংখ্যা। বুঝতে পারছেন? এই তো পেয়ে গেলাম। এই ছিল হচ্ছে আমাদের 2015 সালের একটা প্রাইমারি পরীক্ষার প্রশ্নের উত্তর, একদম ব্যাখ্যা সহ আমি করে দিয়েছি, একদম শর্টকাট দিয়ে। আশা করছি আপনারা এনজয় করছেন ক্লাসটা। এইভাবে যদি আপনি বিগত 10 বছরের প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস করতে পারেন, আশা করছি আপনাকে ম্যাথ নিয়ে আর ভয় করতে হবে না। যারা হচ্ছে প্রধান শিক্ষকের আবেদন করতেছেন বা হচ্ছে সামনে প্রাইমারি নিয়োগ আসতেছে বড়, ওটার আবেদন করবেন, আপনাদের জন্য আমার একটা বড় সুপার সাজেশন আছে, বড় সুপার সাজেশন। এই সাজেশনটা আপনারা নিয়ে নিতে পারেন। বা হচ্ছে আমরা 60টা বইয়ের পিডিএফ দিচ্ছি, পিডিএফ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন চাকরির বাজারে যত বই আছে প্রত্যেকটা বইয়ের সুন্দর একদম স্পষ্ট পিডিএফ পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। ঠিক আছে, এছাড়াও আমাদের কাছে শিক্ষক নিবন্ধনের সাজেশন পাবেন, খাদ্যের সাজেশন পাবেন, এবং সাজেশন কিন্তু সুপার শোর, অত্যন্ত গোছানো, বিগত সালের 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস অ্যানালাইসিস করে তৈরি করা। ঠিক আছে, যারা নিতে চান পেজে SMS করে নিয়ে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।